আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কৃষি শিক্ষা প্রথম পত্র প্রথম অধ্যায়ের দুটি পরিচ্ছেদই আমরা শেষ করেছি। গত ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ শেষ করেছি। এর মধ্য দিয়ে আমাদের প্রথম অধ্যায়ের দুটি পরিচ্ছেদ মানে প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ দুটি মোটামুটি শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা নতুন আরেকটি অধ্যায়ে যাব। আমরা প্রথম পত্র যেহেতু পড়া শুরু করেছি, প্রথম পত্রটি পড়বো আপাতত, এরপরে হয়তো দ্বিতীয় পত্র আমরা পড়ব। ঠিক আছে, তো প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে কিছু কথা বলছি। যে লাস্ট তোমরা পরীক্ষা দিলা, এমসিকিউ ছিল 25 নম্বরের, আর তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল যেটা 25 নম্বরের। তো প্রতিবারই আমি যেটা করি, তোমাদের অ্যাসাইনমেন্টের যে ভুল ত্রুটিগুলো খাতা দেখার পর আমি আবার সেগুলো নিয়ে একটু কথা বলি যে তোমরা আসলে কি করেছো। ঠিক আছে, তো যেটা করেছো এবার একটা জিনিস, গতবার যেটা ছিল যে অনেক খাতায় কমপ্লিটলি অ্যান্সারই লেখে নাই। তো এবার তোমরা যেটা করেছো, তোমরা অ্যান্সার লিখেছো। আর আমি গতবার যেটা করেছিলাম, প্রথম যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটাতে মোটামুটি খুব বড় বড় প্রশ্ন ছিল, 3 নাম্বার এবং 4 নম্বরের প্রশ্ন। তো এইবার যে প্রশ্নটা আমি করেছি মোটামুটি এখানে জ্ঞানমূলক ছিল না, বাট অনুধাবনমূলকই বেশি ছিল। ঠিক আছে, ধরো 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য যে উত্তরটা, তো সেই হিসেবে যেটা হয়েছে যে তোমরা মোটামুটি অ্যান্সার করেছো, কিন্তু কষ্টের কথা এটা, হয়তো নাম্বারও পেয়েছো। যারা ভালো লিখেছে মোটামুটি মানে আশানুরূপ লিখেছে তারা হয়তো 25-25ই পেয়েছে। আর এবার 20-এর নিচে হয়তো অনেক কম স্টুডেন্টই পেয়েছো। যারা পেয়েছো তারা মনে করবা যে খুবই খারাপ লিখেছো। ঠিক আছে, এবারে রেঞ্জটা মোটামুটি 20 থেকে 25-এর মধ্যেই। ঠিক আছে, তো যেই জিনিসটা হয়েছে যে আসলে দেখো, আমি প্রশ্ন চেয়েছি একটা, বই দেখার ফলে বই দেখে লিখেছো, তোমরা কি করেছো? অ্যান্সার করেছো আরেকটা। এটা খুবই আসলে কষ্টদায়ক। আমি লিখেছি যে কৃষি তথ্য পাওয়ার উৎসগুলো, বাংলাদেশে কৃষি তথ্য ও সেবা পাওয়ার উৎসগুলো, কয়েকটা নাম আছে শুধু। আমি এবার এত সংক্ষেপে তোমাদের উত্তর, যেন তোমাদের ইজি হয় উত্তর করার, এর জন্য খুব সংক্ষেপে উত্তর চেয়েছিলাম। কয়েকটি উৎসের নাম লেখো। তোমরা কি উৎসের নাম সবগুলা দাও, কোনো সমস্যা নেই। তোমরা কি করেছো, এই উৎসগুলোর আগের যা আছে বইয়ের মধ্যে ওই ভূমিকা টুমিকা সব দিয়ে দিছো। কি কোনো দরকার ছিল এটার? শোনো, প্রশ্ন যেটা চাবে উত্তর সেটা যদি না হয়, তুমি বেশি লিখলেও কিন্তু এমন না যে তোমাকে নাম্বার বেশি দিবে, আবার কম লিখলেও কিন্তু নাম্বার পাবে না। একটা স্টুডেন্টের, ঠিক আছে, ভালো বৈশিষ্ট্য হলো যে আমি যেই প্রশ্ন করেছি সে সেই উত্তরটাই দিয়েছে। আমি প্রশ্ন করেছি একটা, হ্যাঁ তুমি হয়তো উত্তরটা দিয়েছো, কিন্তু এর আগে যে কতগুলো অপ্রাসঙ্গিক কথা লিখেছ এগুলোর কোনো প্রয়োজনই নেই। আমি আবারও বলছি, তোমরা যারা মনে করছো যে হয়তো এত বেশি লিখলে যেহেতু অ্যাসাইনমেন্ট, না, অ্যাসাইনমেন্ট হোক, এটা তো আমাদের একটা পরীক্ষারই একটা অংশ, যেহেতু আমরা সরাসরি পরীক্ষা নিতে পারছি না। সো এই অ্যাসাইনমেন্টটাই কিন্তু একটা পরীক্ষা, তাই না? তো এর জন্য যেটা, যে এখানে দেখার সুযোগ আছে, তার মানে আমি দেখে দেখে বই দেখে দেখে খালি লিখলাম, নো নিড। তোমার প্রশ্ন আমি যেটা চেয়েছি সেটাই তোমাকে উত্তর করতে হবে। এরপর যেটা করেছো, আর একটা প্রশ্ন যেটা, হ্যাঁ বিএডিসির যে একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নটা বড় ছিল। ইন্টারনেটের প্রশ্নটা তো খুবই সহজ ছিল, যে ইন্টারনেট কাকে বলে, ইন্টারনেটের সুবিধা অসুবিধা। আর একটা প্রশ্ন ছিল যে বেসরকারি বা এনজিও যেগুলো আমাদেরকে বিভিন্ন কৃষি তথ্য সেবা দিয়ে সাহায্য করে থাকে তাদের নাম। এইখানেও তোমরা সেম করেছো। এমনও স্টুডেন্ট আছে যে সরি যে এনজিও কাকে বলে, আমি আসলে এখন আমার কাছে সামনে সরাসরি প্রশ্নটি নাই দেখে তোমাদেরকে এক্স্যাক্ট প্রশ্নটা বলতে পারছি না। তো এনজিও যদি কাকে বলে আসা থাকে, শুধুমাত্র এনজিওটা কি সেটা লিখবা। ফার্স্টে হলো এনজিও কি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন।
বা বাংলায় যেটাকে বলে বেসরকারি উন্নয়ন সংস্থা। তো এই এনজিও কাকে বলে একটা সংজ্ঞা আছে তোমাদের বইয়ে, আমি অলরেডি এগুলো পড়িয়ে ফেলেছি। আমি চেয়েছিলাম যে তোমরা নিজেরা একটু লেখো, তোমাদের লেখার কোয়ালিটিটা আমি দেখি, এর জন্যই। তো তুমি খুব বেশি হলেও কয়েকটা এনজিওর নাম দিতে পারো, ঠিক আছে? কিন্তু তোমরা কি করেছো, একদম ওইখানকার যত ভূমিকা আছে সব লিখে ফেলছো। এখন হয়তো অনেকে বলবো যে ম্যাডাম আমরা লিখি নাই, তুমি লেখো নাই, বাট তোমাদের মধ্যেই তো কেউ লিখেছে। আমি সবার উদ্দেশ্যেই বলছি যে এই জিনিসগুলো করবা না। প্রশ্ন যা চাওয়া হবে উত্তর ঠিক সেটাই দেওয়ার চেষ্টা করবা। এর কম লিখলেও যেমন তুমি নাম্বারটা কম পাবা, এর বেশিও যদি তুমি লেখো তাহলেও মনে করবা টিচাররা কিন্তু একটু বিরক্ত হয় যে আমি তো এই জিনিসগুলো চাই নাই, তোমার কেন দরকার আছে শুধু শুধু। তখন মানে মনে হয় যে স্টুডেন্টের একটু প্রবলেম আসছে। সো এইসব ধারণা রাখবা না যে বেশি লিখলেই বেশি নাম্বার, কম লিখলে কম নাম্বার, এরকম না। আসলে তোমাকে খেয়াল রাখতে হবে ফার্স্টে যে আমি এমন একটা জিনিস লিখবো যে জিনিসটা আমার প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে ঠিক করবা। বেশিও লেখা যাবে না, আবার উত্তর কমও লেখা যাবে না। আমার পরিমিত উত্তরটাই লিখতে হবে। যে প্রশ্নটা আমি করেছি সেই প্রশ্নের উত্তরটাই কি আমাকে দিতে হবে। তো যাই হোক, অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক কথাই বলে ফেলেছি। এমসিকিউ নাম্বার আমি এখনও দেখিনি, তোমাদের হয়তো রেজাল্ট তৈরি হয়ে যাবে। আমাদের অ্যাসাইনমেন্টের খাতা অলরেডি দেখা শেষ, সবাই রেজাল্ট তৈরিও করে ফেলছে, হয়তো খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবা। আর এটাই যে প্রথম হয়তো তোমরা ভেবেছিলা যে অ্যাসাইনমেন্ট হয়তো নিচ্ছে টিচাররা, আসলে দেখবে না, না এটা আমাদের একটা বড় দায়িত্ব, ঠিক আছে? তোমরা এত কষ্ট করে অ্যাসাইনমেন্ট করবা, সেটার মূল্যায়ন হবে না তা না। প্রথম অ্যাসাইনমেন্টের মাধ্যমেই হয়তো বুঝতে পেরেছো। তো এবার চেষ্টা করেছো, কিন্তু আসলে প্রশ্নের উত্তরগুলো আরও স্পেসিফিক এবং আরও সুন্দর হওয়া দরকার ছিল, একটু টেকনিক ইউজ করে। আমার আসলে খুব ঠান্ডা, তোমরা জিনিসগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো আজকে আমরা যে চ্যাপ্টার পড়ব সেটা হলো অধ্যায় 2। তো অধ্যায় 2-এ তোমাদের কোনো পরিচ্ছেদ নাই, এই সম্পূর্ণটাই কি একটা অধ্যায়, মোটামুটি 73 থেকে 136 পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়টা মোটামুটি একটা বড় অধ্যায়, কিন্তু এটার মধ্যে কি কোনো পরিচ্ছেদ নেই। অধ্যায়টির নাম হলো ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, ঠিক আছে? আজকে আমরা ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি এই চ্যাপ্টারটি পড়ব, ঠিক আছে? তো ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি চ্যাপ্টারটি তোমাদের বইয়ে 73 পৃষ্ঠায় আছে, ঠিক আছে? 73 পৃষ্ঠায় ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। এখানে ফার্স্টে হলো যে এই জিনিসটা, যে এই চ্যাপ্টারটি পড়লে তোমরা কি কি জানতে পারবা সেই জিনিসটা লেখা। আর হলো প্রথম যে কৃষিকাজ ও কৃষি প্রযুক্তি একে অন্যের পরিপূরক। সাধারণভাবে বলা যায় যে প্রক্রিয়ায় কৃষি কাজ সম্পূর্ণ করা হয় তাই কৃষি প্রযুক্তি। মানে আমরা যেইভাবেই কাজটা করি না কেন, কৃষি কাজটা করি, সেইটাই কি একটা প্রযুক্তি। অর্থাৎ যেসব প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে উন্নত কৃষি যন্ত্রপাতি উপকরণ ব্যবহার করে স্বল্প শ্রমে অধিক শস্য উৎপাদন করা যায় সেসব প্রক্রিয়া হলো কৃষি প্রযুক্তি। তুমি পড়তেছো যে ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, তাহলে আগে যদি তুমি কৃষি প্রযুক্তিই না বোঝো তাহলে কি হবে? তো এটাই। তো চলে যাও তোমরা 75 পৃষ্ঠায়। 75 পৃষ্ঠার আগে 73 পৃষ্ঠাতেই। তাহলে দেখো, এখন যে ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি যেহেতু চ্যাপ্টারের নাম, তাহলে ফার্স্টে পড়লাম কি যে কৃষি প্রযুক্তি কি। এখন যেহেতু চ্যাপ্টারের নাম হলো কি ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, তাহলে সেটা কি দেখো, যে প্রযুক্তি বাস্তবায়নের ফলে মাটি ব্যবস্থাপনা সহজ হয়। যেহেতু ভূমি মানে কি মাটি, হ্যাঁ,
মাটি উর্বর ও উৎপাদনক্ষম হয়। উৎপাদনক্ষম মানে কি, যেটার মধ্যে উদ্ভিদ কি উৎপাদিত হতে পারে, মানে একটা গাছ লাগালা সেই গাছটা কি বড় হতে পারলো, একটা বীজ লাগালা সেই বীজ থেকে কি একটি গাছ হলো, এই যে এটাকে কি বলা হয় উৎপাদনক্ষম। এবং মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণপূর্বক ফসল উৎপাদন। অম্লত্ব মানে কি, অম্ল, আর ক্ষারত্ব, অম্ল অ্যাসিড নাম শুনেছ না, মাটির যে অ্যাসিড বা ক্ষার এটার পরিমাপ করে মানে নিয়ন্ত্রণ করতে হবে। যদি ধরো মাটির মধ্যে প্রচুর পরিমাণে অম্ল মানে অ্যাসিডের পরিমাণ বেশি, তাহলে হয় আমার যেই ফসলগুলো অ্যাসিড মাটি পছন্দ করে মানে অম্ল মাটি পছন্দ করে সেই ফসল ফলাতে হবে, আর যদি সেটা না পারি তাহলে কি করতে হবে, ওই অম্ল মাটিটাকে কি আমার ক্ষার বা নিরপেক্ষ মাটি বানাতে হবে। ওই যে নিয়ন্ত্রণ বলছে না, যে নিয়ন্ত্রণ কিভাবে নিয়ন্ত্রণ, যে যদি বেশি অতিরিক্ত অম্লের পরিমাণ বেড়ে যায় তাহলে সেটাকে কি একটু অম্লটা কমাতে হবে। নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ তো আমরা বুঝি যে তুমি যদি এখন মোবাইল পেয়ে যদি মোবাইলের প্রতি প্রচুর পরিমাণে আসক্ত হয়ে যাও তাহলে কি হবে, এটা তোমার জন্য খারাপ হবে না? তাহলে এটাকে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে কি করতে হবে, মোবাইলটা আমার কম কম ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই যে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করলা যে আমার ইচ্ছা করছে, বাট যেহেতু এটা আমার জন্য ক্ষতি আমি এটা ধরবো না। ঠিক আছে, এটাকে কি বলা হয়, নিয়ন্ত্রণ। মানে আমাদের যে জিনিসটা আমাদের জন্য খারাপ সেটা থেকে কি নিজেকে দূরে রাখা, সেটাই কি নিয়ন্ত্রণ, তাই না? তো অম্ল যেটা নিয়ন্ত্রণ এটাই, যে অম্ল যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে কিভাবে একটু কমানো যায় বা কমের দিকে নিয়ে আসা যায়। বা ভূমিক্ষয় রোধ, ভূমিক্ষয় রোধ তো বুঝো, ভূমিক্ষয় মানে কি, মানে ক্ষয় হয়ে যাওয়া মাটির। অনেক সময় দেখো রাস্তায় যে ধুলাবালি, একটা জায়গার মাটিটা সরে যাচ্ছে না, তাহলে তারপর সেচের পানির সুষম বন্টন নিশ্চিত করা যায় প্রভৃতি। ভূমি সম্পৃক্ত কৃষিকাজ অর্থাৎ ফসল উৎপাদন, বনায়ন, মৎস্যচাষ ও পশু পাখি পালনের জন্য উন্নত প্রযুক্তি কি অপরিহার্য। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি আর একটা জিনিস, যে মূলত কৃষির উন্নয়ন ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তির উন্নয়ন সাধন ব্যতিরেকে সম্ভব নয়। মৃত্তিকার উর্বরতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব পরিমাপ, মৃত্তিকার সংশোধন, মাটির বুনট রূপান্তরকরণ, ভূমিক্ষয় রোধ, ভূমি সংরক্ষণ, সেচ ও নিকাশের জন্য কি কৃষি প্রযুক্তি ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত কি প্রয়োজন। এখান থেকে আমাদের আসলে ওইভাবে পড়া নেই, জাস্ট আমরা জানলাম যে একটা চ্যাপ্টার যে আমি পড়বো ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি মানে ল্যান্ড রিলেটেড অ্যাগ্রো টেকনোলজি, তাহলে এই ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি কি, বা এই চ্যাপ্টারে আমরা কী কী পড়তে পারি। ঠিক আছে, তো এই জিনিসগুলোই আমরা এখান থেকে জানলাম। খুব বেশি হলে তোমরা ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তিটা কি সেটা একটু পড়ে নিতে পারো। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 75 পৃষ্ঠায়। ঠিক আছে, 75 পৃষ্ঠায় দেখো যে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব পরিমাপ এবং মাটির সংশোধন। মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব দেখো কি, এই যে ডিটারমিনেশন অফ সয়েল অ্যাসিডিটি অ্যান্ড অ্যালকালিনিটি। অ্যাসিডিটি মানে হলো অম্লত্ব, আর ক্ষারত্ব হলো কি অ্যালকালিনিটি, মানে এটা হলো অ্যাসিড মানে অম্ল থেকে আসছে, আর অ্যালকাইন মানে কি ক্ষার থেকে ক্ষারত্ব, আর অম্ল থেকে কি অম্লত্ব। তো দেখো এবার যে মৃত্তিকার মধ্যে প্রতিনিয়ত রাসায়নিক, ভৌত রাসায়নিক এবং জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, এসব বিক্রিয়াকে মৃত্তিকা কি বিক্রিয়া বলে। শোনো, মাটির মধ্যে তোমার বিভিন্ন ধরনের যেমন রাসায়নিক, ভৌত রাসায়নিক এবং জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, কিন্তু এগুলাকে আমরা আসলে দেখি না। হ্যাঁ, এসব বিক্রিয়াকে মৃত্তিকা বিক্রিয়া বলে। তাহলে পরীক্ষা আসতে পারে যে মৃত্তিকা বিক্রিয়া কাকে বলে, যে মৃত্তিকার মধ্যে প্রতিনিয়ত রাসায়নিক, ভৌত রাসায়নিক এবং জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, এসব বিক্রিয়াকে কি বলা হয়, মৃত্তিকা বিক্রিয়া। এবার যে মৃত্তিকা বিক্রিয়াকে সাধারণত কিসের মাধ্যমে প্রকাশ করা হয়, সাধারণত পিএইচ এর মাধ্যমে কি প্রকাশ করা হয়। পরীক্ষায় আসতে পারে যে মৃত্তিকা বিক্রিয়াকে কি সাধারণত কিসের মাধ্যমে প্রকাশ করা হয়, পিএইচ এর মাধ্যমে প্রকাশ করা হয়। এইবার দেখো যে এই পিএইচটা মানে এই পিএইচ কাকে বলে। আমরা ফার্স্টেই বুঝলাম যে মৃত্তিকা বিক্রিয়াকে কি সাধারণত পিএইচ এর মাধ্যমে প্রকাশ করা হয়, কিন্তু এখন আমাদেরকে জানতে হবে যে পিএইচটা আসলে কি। যে মৃত্তিকা দ্রবণে হাইড্রোজেনের কি তোমার সংকেত হলো এইচ, যেহেতু হাইড্রোজেন আয়ন বলছে উপরে কি হবে একটা প্লাস বা
মাইনাস হবে, কিন্তু যেহেতু হাইড্রোজেন কি ধনাত্মক আয়নযুক্ত, এর জন্য কি হবে প্লাস। যে মৃত্তিকা দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কি পিএইচ বলে। নেক্সট আমি হয়তো এই ক্লাসগুলো একটু বোর্ডে নেওয়ার চেষ্টা করবো, এগুলো একটু লেখার জিনিস আছে তো, এতদিন তো আমাদের যে জিনিসগুলো আসলে শুধু পড়ার মধ্যে ছিল। তাহলে দেখো যে এই যে পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস, খেয়াল করছো? তাহলে মৃত্তিকা দ্রবণে হাইড্রোজেন আয়ন এইচ প্লাস, ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম মাইনাস লগারিদম। তোমরা তো লগ এর অঙ্ক করে আসছো 9-10-এ, তাই না? যেহেতু ইন্টারমিডিয়েট এখন পড়ো, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সবাই কি এই লগের অঙ্ক তোমরা করে এসেছো। যে লগারিদমটাকে কি লগ লগ লেখে। তাহলে মৃত্তিকা দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কি পিএইচ বলে। তাহলে আমরা এই পিএইচটাকে কি সংক্ষেপে কি লিখতে পারি, যে পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস। পিএইচ এর মানকে যে স্কেলের সাহায্যে প্রকাশ করা হয় তাকে পিএইচ স্কেল বলে। এখানে আমরা আরেকটা সংজ্ঞা পেলাম যে পিএইচ স্কেল কাকে বলে, যে পিএইচ এর মানকে যে স্কেলের সাহায্যে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়, পিএইচ স্কেল। আর এই পিএইচ স্কেলের মান কত, 0 থেকে 14, ঠিক আছে? তো আর মৃত্তিকায় সাধারণত পিএইচ এর মান থাকে কত থেকে কত পর্যন্ত জানো, যে 4 থেকে 10 এর মধ্যে। তবে অ্যাসিড মৃত্তিকায় পিএইচ এর মান 3.5 বা এর চেয়ে কম হয়। তো আজকে আমরা খুব বেশি আলোচনা করব না। দেখো এই যে অল্প একটু পড়ার মধ্যে দেখো শুধু উপরের এই অংশটুকুতেই তোমাদের ছোট ছোট অনেকগুলা প্রশ্ন আছে। আমরা নেক্সট যেদিন এই ক্লাসটা নিব আমরা মোটামুটি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে শুধু আজকে এইটুকু জানো যে তোমার পিএইচ কাকে বলে। এখানে দেখো কতগুলা প্রশ্ন, একটু লেখো, ছোট প্রশ্ন দেখো এখানে কতগুলো আছে। যে মৃত্তিকা বিক্রিয়া কাকে বলে। তারপরে তোমার একটা এমসিকিউর জন্য আসতে পারে যে মৃত্তিকা বিক্রিয়াকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়, পিএইচ দ্বারা প্রকাশ করা হয়। এরপরে তোমার জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসতে পারে যে পিএইচ কাকে বলে। যে মৃত্তিকা দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার, দেখো মৃত্তিকা দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম মাইনাস লগ। আর কি বলছে, ঋণাত্মক কি, যে হাইড্রোজেন আয়ন মানে এইচ প্লাস, তাহলে মাইনাস লগ এইচ প্লাস, ওইটা কিন্তু ছাদ ব্রেকেটে আটকানো। আর এই যে পিএইচটা দেখে মনে হচ্ছে কি যে পি এর উপরে এইচ, আসলে না। এই পিএইচটা কীভাবে লিখছে জানো, ছোট হাতের পি আছে না, ছোট হাতের পিটা কি আমাদের মাঝখানের ঘরে আমরা লিখি না, লেখা শুরু করি নিচ পর্যন্ত। আর এইচটা কি বড় হাতের। অনেকে মনে করে কি যে পি এর উপর এইচটা মানে পাওয়ার, না, এখানে ছোট হাতের পি, বড় হাতের কি এইচ। এটা অনেকেই জানে না, সো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। অনেকেই মনে করবে কি পি এর উপর এটা পাওয়ার, নো, পি হলো ছোট হাতের, এইচটা হলো কি এখানে বড় হাতের। তো মৃত্তিকা দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কি বলা হয়, পিএইচ বলে। পিএইচকে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস এই সমীকরণ দ্বারা কি প্রকাশ করা হয়। তোমার পিএইচ যদি আসে যে পিএইচ কাকে বলে, তুমি খুব বেশি হলে এই সমীকরণটাও সাথে কি দিয়ে দিতে পারো, সহজ হবে এবং টিচারের একটা ধারণা হবে তোমার সম্পর্কে ভালো। এখন আরেকটা জিনিস এখানে আসছে যে পিএইচ স্কেল কাকে বলে। এই যে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, এটা অনেক এমসিকিউতে আসে যে নিম্নের কোনটি সঠিক। এখানে দিয়ে দেবে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, দিয়ে দিতে পারে পিএইচ ইকুয়াল টু লগ এইচ প্লাস, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ ওএইচ মাইনাস দিয়ে দিতে পারে, বা পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ ওএইচ প্লাস দিয়ে দিতে পারে, ঠিক আছে? কিন্তু আমাদের কি দেখে রাখতে হবে যে পিএইচ সমান সমান কি মাইনাস লগ এইচ প্লাস। আমি কেন বেশি পড়াচ্ছি না, মোটামুটি এখানেই তোমাদের মেমোরাইজিংয়ের অনেকটুকু জিনিস চলে আসছে, ঠিক আছে? তোমরা এইটুকু আগে মেমোরাইজ করে ফেলো, নেক্সট ক্লাসে আমরা এটার বিস্তারিতটা পড়বো। এরপরে কি যে পিএইচ স্কেলটা কাকে বলে, এটাও কিন্তু একটা জ্ঞানমূলক প্রশ্ন। যে পিএইচ এর মানকে যে স্কেলের সাহায্যে কি প্রকাশ করা হয় তাকে কি পিএইচ স্কেল বলে। এবার দেখো যে পিএইচ স্কেলের মান আসে পরীক্ষায়, যে পিএইচ স্কেলের মান কত, পিএইচ স্কেলের মান কত 0 থেকে 14 পর্যন্ত। কিন্তু এখানে যেটা দিয়েছে যে মৃত্তিকায় আসলে 4-এর নিচে পিএইচ এর মান খুব কমই থাকে, মানে 4 থেকেই শুরু হয় এবং 14তে যায় না, 4 থেকে 10-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু আবার বলছে যে অ্যাসিড যে মৃত্তিকা মানে অম্ল যে মৃত্তিকা সেটাতে কি পিএইচ এর মান 3.5 থেকে 3.5 বা এর চেয়ে কম হয়। নিচে পিএইচ স্কেল দেখানো হলো।
তো আজকে আমি এই পর্যন্তই পড়াবো তোমাদেরকে। আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারে মোটামুটি বিস্তারিত পড়বো। তো তোমরা এই জিনিসটুকু একটু মেমোরাইজিং করার চেষ্টা করবা এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমাদের আবারও দেখা হবে। আর আজকে আমি প্রথমেই অনেক কথা বলে ফেলেছি অ্যাসাইনমেন্টের ব্যাপারে। আসলে এটা বলা দরকার, হয়তো ক্লাস যদি আমরা রেগুলার মানে সরাসরি পেতাম সেই জিনিসগুলো তোমাদের হয়তো আরও অনেক আগেই বলে দিতে পারতাম। দেখা যায় সপ্তাহে আমাদের 2টা ক্লাস, তো এত কিছু বলাও হয় না, পড়ানোই মানে 20 মিনিটের যে সময়টা আসলে পড়াতে পড়াতেই চলে যায়। কিন্তু এই জিনিসগুলো আলোচনা না করলে তোমরা এই ভুলগুলো করবা। যেমন প্রথম অ্যাসাইনমেন্টে আমি যেই ভুলগুলো তোমাদের পেয়েছিলাম সেটা কিন্তু দ্বিতীয় অ্যাসাইনমেন্টের আগেই বলেছি। সো এটা যেহেতু সেকেন্ড অ্যাসাইনমেন্ট ছিল, এখানেও তোমাদের যে ভুল ত্রুটিগুলো। আর একটা জিনিস তোমরা প্রচুর খারাপ মানে অনেকে আছে এত বাজে মানে পৃষ্ঠা ইউজ করো। মানে দেখো একটা অ্যাসাইনমেন্ট কিন্তু একটা সৌন্দর্যের ব্যাপার, একটু সুন্দর করে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? দেখা যায় উপরের কাভার পেজটা সুন্দর দিয়েছো, ভিতরের পেজগুলো একদম মানে ছিঁড়েছে, যে মানে খাতা থেকে যে ছিঁড়ছো সেটাও আবার স্কেল দিয়েও মানে এত মানে খুব এগুলো আসলে সৌন্দর্যটা কি একটা মানুষের এই যে খাতার একটা সৌন্দর্য, তোমার ভেতরের একটা সৌন্দর্য, এখানে তো তোমাকে কেউ দৌড়াচ্ছে না, তোমার টাইমও কম নেই। সো এই জিনিসগুলো নিয়ে আসলে কথা বললাম। সো নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো ঠিক করবা আশা করি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।